ऐसी इंडस्ट्री जो 1962 से जिसके लिए प्रयास चल रहा था, आज भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने भारत के भविष्य की फाउंडेशन रखी है। धुलेरा में, सानंद में, आसाम में, यहाँ तीनों जगह से बनने वाली चिप्स दुनिया की हर कार में लगेगी, हर मोबाइल में लगेगी, हर इलेक्ट्रॉनिक इक्विपमेंट में लगेगी और भारत के लाखों लाखों नौजवानों को इसका लाभ मिलेगा। ভারতের সেমিকন্ডাক্টর বিপ্লবের নামে কোটি কোটি টাকা সরকারি ভর্তুকি বিলিয়ে দেওয়ার ঠিক কয়েক সপ্তাহের মধ্যেই দেশের দুই বৃহত্তম কর্পোরেট গোষ্ঠীর রাজনৈতিক দানের অঙ্ক আকাশ ছুঁয়ে ফেলল। টাটা একাই বিজেপিকে দিল প্রায় 800 কোটি, আর মুরুগাপ্পা গ্রুপ চুক্তি পাওয়ার এক মাসের মধ্যেই ঢালল আরো 125 কোটি। গণতন্ত্র বাঁচাতে দান নাকি ক্ষমতা বরাদ্দের অঘোষিত কমিশন? যেই প্রশ্ন কেউ সোচ্চারে বলতে চায় না, সত্যিটা সেখানেই লুকিয়ে রয়েছে। এটা কেবল টাটা বনাম সরকার নয়, ভারতীয় গণতন্ত্রের কাঠামোগত সমস্যা। ভারতের কর্পোরেট জগৎ কেমন করে শাসক দলের প্রধান নিয়ন্ত্রক শক্তিতে পরিণত হয়েছে, আজ সেটাই বিশ্লেষণ করব। তারপর আপনারাই সিদ্ধান্ত নেবেন যে নীতি নির্ধারণ কি জনস্বার্থে হচ্ছে নাকি কর্পোরেট স্বার্থে। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। ভারতীয় রাজনীতিতে নীতি, কর্পোরেট, চাঁদা, এই ত্রিভুজটা নতুন কিছু নয়, কিন্তু টাটা গ্রুপের সেমিকন্ডাক্টর প্রকল্পে বিপুল সরকারি ভর্তুকি অনুমোদনের মাত্র 4 সপ্তাহ পরেই শাসক দল বিজেপিকে 758 কোটি টাকা অনুদান দেওয়া চেনা ত্রিভুজটাকে সন্দেহাতীতভাবেই রাজনৈতিক অর্থনীতির এক ক্লাসিক কেস স্টাডি বানিয়ে দিয়েছে। প্রথমে কেন্দ্রের মোদী সরকার ঘোষণা করলো টাটার দুটি সেমিকন্ডাক্টর ইউনিটে 44,000 কোটি টাকারও বেশি ভর্তুকি দেবে সরকার। এই ঘোষণার ঠিক 28 দিনের মাথায় টাটা হয়ে গেল শাসক দলের সর্ববৃহৎ নির্বাচনী ডোনার। সিগন্যাল একদম স্পষ্ট, সরকার যখন আপনাকে খুশি করে, বিনিময়ে আপনি শাসক দলকে খুশি করেন। আগে ছিল ইলেকটোরাল বন্ড, সুপ্রিম কোর্টের নির্দেশে সেই প্রথা বাতিল হয়ে যাওয়ার পর তার জায়গা নিয়েছে কর্পোরেটের অনুদান। সম্প্রতি দ্য স্ক্রোল একটি দারুণ গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করেছে। স্ক্রিনে খবরটা আপনারা দেখতে পাচ্ছেন। বাংলায় তর্জমা করলে শিরোনাম, মোদী মন্ত্রিসভা টাটার সেমিকন্ডাক্টর প্রকল্পে ছাড়পত্র দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই কিভাবে টাটা গ্রুপ বিজেপির সবচেয়ে বড় দাতা হয়ে উঠল। বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা অবশ্যই বিষয়ের গভীরে যাব, তবে তার আগে গল্পটা বুঝে নিই, তারপর বিশ্লেষণে ঢুকব। 2024-এর 29শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতের নিজস্ব সেমিকন্ডাক্টর শিল্প গড়ে তোলার লক্ষ্যে 3টি সেমিকন্ডাক্টর কারখানার প্রস্তাবিত প্রকল্পে সম্মতি দেয়। এর মধ্যে 2টি কারখানা তৈরি হবে টাটা গ্রুপের নেতৃত্বে। সরকারি প্রণোদনা স্কিমের অংশ হিসেবে কেন্দ্র ঘোষণা করে যে টাটা গ্রুপের এই 2 ইউনিট তৈরির মোট খরচের অর্ধেকটাই সরকার বহন করবে। এই ভর্তুকির পরিমাণ দাঁড়ায় 44,233 কোটি টাকা। প্রথমে খবরটা শুনুন। একটি বাণিজ্যিক সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন ফ্যাসিলিটি, সংক্ষেপে যাকে বলে ফ্যাব, সেটা হবে টাটা গ্রুপ এবং তাইওয়ানের পাওয়ার চিপের যৌথ প্রকল্প। কারখানা তৈরি হবে গুজরাতের আহমেদাবাদ জেলার ধোলেরা স্পেশাল ইন্ডাস্ট্রিয়াল রিজিয়নে। অন্য সেমিকন্ডাক্টর ফ্যাব হবে আমাদের পূর্বোত্তরের সবথেকে বড় রাজ্য অসমে, যা একই সঙ্গে হবে পূর্বোত্তরের প্রথম সেমিকন্ডাক্টর ইউনিট। আবার একটি পৃথক সেমিকন্ডাক্টর ইউনিটও অনুমোদিত হয় সেদিনের ক্যাবিনেট মিটিংয়ে। সব মিলে সরকার টাটাকে ভারতের ভবিষ্যৎ সেমিকন্ডাক্টর শিল্পের কেন্দ্রে বসিয়ে দেয়। এর ঠিক 4 সপ্তাহ পরেই টাটা গ্রুপ বিজেপিকে 758 কোটি টাকা অনুদান দেয়। আগে হ্যাঁ, 758 কোটি টাকা। এর ফলে 2024-এর লোকসভা নির্বাচনের আগে টাটা গ্রুপ বিজেপির সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল ডোনার হয়ে ওঠে। 2023 থেকে 24 সালের মধ্যে যেই সমস্ত রাজনৈতিক অনুদান প্রকাশ্যে এসেছে, সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় অঙ্ক বলে নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্যেই পরিষ্কার। টাটা গ্রুপের মোট 15টি সংস্থা মিলিয়ে প্রায় 915 কোটি টাকার রাজনৈতিক অনুদান দিয়েছে। এর মধ্যে যেমনটা আগেই বলেছি, 915 কোটির মধ্যে 758 কোটি গেছে ভারতীয় জনতা পার্টির কাছে আর 77 কোটি গেছে কংগ্রেসের কাছে। এটাই প্রথম গল্প। আরেকটি গল্প রয়েছে, একটু পরে সেটাই আসবো। মাথায় রাখুন, 2024-এর 29শে ফেব্রুয়ারি
কেন্দ্র মোট 3টি প্রস্তাবিত সেমিকন্ডাক্টর ফ্যাবকে সম্মতি দেয়। পরে গত 2রা সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে গুজরাতের আহমেদাবাদের কাছে সানন্দে আরও একটি সেমিকন্ডাক্টর কারখানার প্রকল্পে ছাড়পত্র দেয় কেন্দ্র। সেটি তৈরি করেছে কেন সেমিকন প্রাইভেট লিমিটেড। সানন্দের এই কারখানায় 3,300 কোটি টাকা বিনিয়োগ হওয়ার কথা, যার অর্ধেক 1,650 কোটি টাকা ভর্তুকি হিসেবে দেবে কেন্দ্র। তবে এই এপিসোডে আমরা যে ঘটনার বিশ্লেষণ করছি তা মূলত প্রথমে পাশ হওয়া 3টির মধ্যে 2টিকে কেন্দ্র করে। এবার টাটা বনাম কেন্দ্রের কেস স্টাডিটা চলুন দেখি। 2024 লোকসভা নির্বাচনের আগে টাটা গ্রুপের মোট রাজনৈতিক অনুদানের অঙ্ক কত ছিল? 915 কোটি টাকা। তার মধ্যে বিজেপির ঝুলিতে যায় 758 কোটি। এখন এটা নিছকই কাকতালীয় নাকি কোনো যোগসূত্র রয়েছে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কিন্তু যেটা নিশ্চিত সেটা হলো এই 758 কোটি টাকা দেওয়া হয়েছে ক্যাবিনেট টাটা গ্রুপকে সেমিকন্ডাক্টর প্রকল্পের দায়িত্ব দিয়ে 44,000 কোটিরও বেশি ভর্তুকি অনুমোদনে 3 থেকে 4 সপ্তাহের মধ্যেই। দুটি ঘটনা কি পরস্পর সম্পর্কিত? জানি না, যোগ থাকতে পারে, যোগ থাকাটাই স্বাভাবিক। তবে এখানে কিছু মৌলিক প্রশ্ন উঠছেই। আসলে অনুদান বলতে কি বোঝায়? কোনো কর্পোরেট রাজনৈতিক দলে টাকা দেয় কেন? একটা কর্পোরেট, বিশেষ করে টাটার মতন সংস্থা, যারা বলে তারা ভারতের গণতন্ত্র ব্যবস্থা, ঐতিহ্য, ভূগোল সবকিছুর প্রতি দায়বদ্ধ, তারা রাজনৈতিক দলে অনুদান দিতে পারে এই যুক্তিতে যে এতে নাকি গণতন্ত্র মজবুত হয়। কিন্তু বাস্তব প্রশ্নটা খুব সরল। একটি কর্পোরেট ঠিক কোন স্বার্থে এত বিপুল অর্থ একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে দেয়? এই প্রশ্নের উত্তর এখনো অস্পষ্ট। আর ঠিক সেখানেই পুরো গল্পের তীক্ষ্ণতা। একটা সংসদীয় গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হয় প্রাণবন্ত রেখেই। কথায় আছে, সুজনের যুক্তির অভাব হয় না আর দুর্জনের ছলের অভাব হয় না। এই যুক্তিতে কর্পোরেটরা রাজনৈতিক দলকে চাঁদা বা অনুদান দেয় যাতে দলগুলো টাকার জন্য দুর্নীতির পিছনে না ছোটে। বড় বড় কোম্পানি যাদের হাতে অঢেল টাকা, তারা রাজনৈতিক দলকে অনুদান দেয়। তাদের যুক্তি, এতে গণতন্ত্র প্রাণবন্ত থাকতে পারে। এই পর্যন্ত সব ঠিক, কিন্তু যদি সত্যি আপনার উদ্দেশ্য হয় গণতন্ত্রকে শক্তিশালী রাখা, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে কি সমস্ত জাতীয় দলের মধ্যে সমানভাবে অন্তত মোটামুটি ভারসাম্য রেখে অনুদান দেওয়া উচিত নয়? অর্থাৎ ধরুন একটা স্তরে জাতীয় দলগুলো, দ্বিতীয় স্তরে আঞ্চলিক দলগুলো, তৃতীয় স্তরে স্থানীয় দল। তাহলে একদিকে 758 কোটি একটি জাতীয় দলকে দিয়ে আর অন্যদিকে আরেক জাতীয় দলের ঝুলিতে 77 কোটি 30 লক্ষ টাকা। এর মধ্যে কোনো ভারসাম্য দেখতে পাচ্ছেন? গণতন্ত্রকে শক্তিশালী করার কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন? এর মানে কি? এর মানে খুব পরিষ্কার, আপনি একটি জাতীয় দলকে অন্যটির তুলনায় স্পষ্টভাবে অনেক সুবিধা দিচ্ছেন। হয়তো দিচ্ছেন বিনিময় সুবিধা পেতে। লাতিন বাক্যে এই প্রথাকে বলা হয় কুইড প্রো কো। আমাদের আদালতেও এই শব্দবন্ধ ব্যবহৃত হয়। এর সোজা অর্থ তোরটা দে আমারটা নে, ইংরেজিতে যাকে বলে গিভ অ্যান্ড টেক। তবে মূলত দুর্নীতির ক্ষেত্রে কুইড প্রো কো বাক্য ব্যবহার করেন বিচারপতিরা। এক দলকে বেশি টাকা দেওয়া মানে কি? সেই দলকে নির্বাচন জেতানোর সক্ষমতা বাড়ানো, তাই তো? আর অন্য দলকে কম টাকা মানে কি? তাকে দুর্বল করে রাখা, তাই তো? এখানেই যুক্তিটা খুব সহজ। যদি টাটারা প্রধান শাসক দলকে এত বেশি টাকা দেয়, অন্যদিকে প্রধান বিরোধী দলকে সামান্য দেয়, তাহলে তাদের সোজাসুজি বলা উচিত, হ্যাঁ আমরা টাটা এবং আমরা বিজেপিকে সমর্থন করি। এটা বলাতে কোনো অন্যায় নেই। এই কথাটা বলা যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধিকারের মধ্যেই পড়ে। টাটারা এই দেশেরই অংশ, ভারত মাতার সুপুত্র। এই কথাটা তারা বলতে পারলে বিষয়টা অন্তত পরিষ্কার হতো। কিন্তু যদি তারা সেটা না বলতে পারে বা বলতে না চায়, তাহলে এত অসম অনুদানের ব্যাখ্যা কি? সমস্যা এখানেই। এভাবে এক রাজনৈতিক দলকে বিপুল অর্থ দিলে নির্বাচন প্রক্রিয়া ভেঙে চুরে যায়, গণতন্ত্রটা লোক দেখানো হয়ে পড়ে, নির্বাচনী সমীকরণ সম্পূর্ণভাবে একদিকে হেলে পড়ে। বিশেষ করে যখন দাতা হলো এমন এক কর্পোরেট যাদের হাতে হাজার হাজার কোটি টাকার ক্ষমতা রয়েছে। নির্বাচনী প্রক্রিয়া বেঁকে চুরে যায়, কারণ যেই রাজনৈতিক দল বিপুল টাকা পায় সেই দলের প্রচারের ক্ষমতা আকাশচুম্বী হয়ে ওঠে, আর প্রতিদ্বন্দ্বী দল তাদের ধারে কাছে পৌঁছতেই পারে না। বিশেষ করে যখন আপনি ক্ষমতাসীন দলকে টাকা দিচ্ছেন, তখন দেখা যায় টাকা স্রোত বইছে, লোভনীয় অফার ছড়াচ্ছে, প্রচার ব্যবস্থা হয়ে উঠছে ভয়ঙ্কর রকমের এক খেলা।
এটা ন্যায্য নয়, ন্যায্য হতে পারে না। একটি নির্দিষ্ট দলকে যদি এত বড় কর্পোরেট খোলা হাতে টাকা ঢালে, তা শুধু অনুদান নয়, এটা নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ। কারণ এর মাধ্যমে সাধারণ ভোটারের পছন্দে হস্তক্ষেপ করা হয়। এক দলকে অস্ত্র শস্ত্রে নির্দিষ্ট করে বললে টাকা, প্রচার, রিসোর্সে সজ্জিত করা মানে অন্য দলকে অসহায় করে দেওয়া। এটাই সবচেয়ে বিপজ্জনক প্রবাহ। তাহলে প্রশ্ন আসে, এটা কি সোজা সাপটা কুইড প্রো কো, প্রতিদানের বিনিময়ে অনুদান? 3টি সেমিকন্ডাক্টর প্রকল্পের মধ্যে টাটারা পেয়েছে 2টি, তাহলে কি এই অনুদান ছিল রিটার্ন গিফট? এই প্রশ্নটা কি পুরোপুরি অযৌক্তিক? একবার ভাবুন। দ্য স্ক্রোলের রিপোর্টকে সামনে রেখে এই বিষয়টাই আমরা আপনাদের দেখাতে চাইছি। এবার স্ক্রোলের সৌজন্যে আরো কিছু তথ্য দেব। প্রথমে বলে দিই, সব তথ্য স্ক্রোলের, আমাদের নয়। দেখুন, 2018 থেকে 19 সালে টাটা গোষ্ঠী মোট 478 কোটি টাকা রাজনৈতিক দলগুলোকে দান করেছিল, যার মধ্যে বিজেপির ভাগে গিয়েছিল 357 কোটি টাকা। 2024-25 সালে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় 915 কোটিতে, যার মধ্যে 758 কোটি গেছে ভারতীয় জনতা পার্টির কাছে। লক্ষ্য করুন, 2018-19 এবং 2024-25 এই 5 বছর দেশের নিরঙ্কুশ ক্ষমতায় বিজেপি, আর টাটাদের মোট দানের প্রায় 80% গেছে বিজেপির ঝুলিতে। প্রশ্ন হলো, এটা কি নিছক কাকতালীয়, নাকি টাটা গোষ্ঠীর কাছে বিজেপি তাদের পছন্দের রাজনৈতিক দল? সেটা আপনার বিবেচনা। টাটাদেরও অবশ্যই নিজেদের যুক্তি থাকবে, কিন্তু বাস্তব হলো স্ক্রোল যে তথ্য তুলে ধরেছে এবং স্ক্রোল যেটা সংগ্রহ করেছে ভারতের নির্বাচন কমিশনের নথি থেকে, সেই সংখ্যা নিয়েই প্রতিবেদনটি তারা প্রকাশ করেছে। এই তথ্যটাই আমরা আপনার সামনে রাখছি। এখন মনে করুন, আগেই বলেছিলাম, সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী প্রথম পর্যায়ে 3টি সেমিকন্ডাক্টর ইউনিট অনুমোদন করেছিলেন। তার মধ্যে 2টি পায় টাটা গোষ্ঠী এবং তৃতীয়টি পায় মুরুগাপ্পা গ্রুপ। আরেকটি সেমিকন্ডাক্টর ফ্যাব পেয়েছে গুজরাটের সিজি পাওয়ার। প্রতিরক্ষা, মহাকাশ, ইলেকট্রিক যান, উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রেন অর্থাৎ সেমি হাই স্পিড ট্রেন, এইসবের জন্য বিশেষ চিপ তৈরির কাজ করবে তারা। জাপানি কোম্পানি রেনেসাস এবং এনএসের সঙ্গে মিলে সিজি পাওয়ার এই প্রকল্প তৈরি করেছে। মুরুগাপ্পা গ্রুপটি তামিলনাড়ু ভিত্তিক, যাদের মূল ব্যবসা ছিল আর্থিক পরিষেবা, সাইকেল এবং কৃষি ক্ষেত্রে। সেমিকন্ডাক্টর শিল্পে তাদের এর আগে কোনো অভিজ্ঞতা নেই। মুরুগাপ্পা গ্রুপের কথা আলো জানাই, 2024 সালের 29শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা গুজরাট এবং আহমেদাবাদে 3টি সেমিকন্ডাক্টর ইউনিটকে অনুমোদন দেয়। যেমনটা আগেই বলেছি, তার একটি বাস্তবায়ন করবে তামিলনাড়ু ভিত্তিক মুরুগাপ্পা গ্রুপ, একটি ঐতিহ্যবাহী কোম্পানি, কিন্তু সেমিকন্ডাক্টরের দুনিয়ায় একেবারেই নতুন প্লেয়ার। মুরুগাপ্পা গ্রুপের মূল ব্যবসা সাইকেল, টিআই সাইকেল। তারা ফাইন্যান্সে আছে, কৃষি ক্ষেত্রেও আছে, কিন্তু সেমিকন্ডাক্টরের সঙ্গে তাদের দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। তা সত্ত্বেও ভারতের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার তাদের এই প্রকল্পের চুক্তি দিয়েছে। ঠিক আছে, এটাই তথ্য, কিন্তু আসল চমকটা হলো মন্ত্রিসভার অনুমোদনের 1 মাসের মধ্যেই মুরুগাপ্পা গ্রুপ নজিরবিহীন 125 কোটি টাকা দান করলো ভারতীয় জনতা পার্টিকে। মাত্র 1-1.5 বছরের ব্যবধানে 125 কোটি। এখন যেমন বলেছি এবং আবার বলছি, আমরা কোথাও বলছি না যে এই দুই ঘটনার মধ্যে সরাসরি যোগসূত্র রয়েছে, আমাদের কাছে সেই প্রমাণও নেই। আমরা বলছি না যে চুক্তি পাওয়ার বিনিময়ে অনুদান দেওয়া হয়েছে, কিন্তু ব্যাপারটা খুবই অদ্ভুত দেখাচ্ছে, এটাই আমরা তুলে ধরছি। এবং সত্যিটা হলো, এই দেশে কোনো শিল্প গোষ্ঠী নিজেদের নির্মল, পবিত্র, একেবারে স্বচ্ছ বলে দাবি করতে পারে না, কেউই পারে না। কারণ দেখলে মনে হয় 2টি পথ। এক, এই কোম্পানিগুলোর সামনে এসে স্পষ্ট বলুক, হ্যাঁ আমরা বিজেপি পন্থী, নরেন্দ্র মোদীর সমর্থক, তাই আমরা বিজেপিকেই সবচেয়ে বেশি টাকা দিই, যাতে তারা সরকার গঠন করুক এবং আগামী 100 বছর দেশ চালাতে পারে। এটা বলতে তাদের কোনো বাধা নেই, এবং তা বললে সেটাই অন্তত সৎ অবস্থান হবে। কিন্তু যদি তারা দাবি করে যে তারা নিরপেক্ষ, অরাজনৈতিক, গণতন্ত্রের মঙ্গলের জন্য দান করছে, তাহলে এই পদ্ধতি একেবারেই ন্যায়সঙ্গত নয়। আর সেক্ষেত্রে আমাদের ধারণা, উদ্দেশ্যটা অন্য কিছু। সুবিধা দেওয়ার মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই 758 কোটি টাকা কেন, এত দ্রুত কেন, ঠিক সেই সময়টাতেই কেন? এই প্রশ্নের কোনো সরল বিশ্বাসযোগ্য উত্তর নেই। তবে এই দুটো ঘটনা স্পষ্ট করে দিচ্ছে, রাষ্ট্রের নীতি ধীরে ধীরে কর্পোরেট হাতে আটকে যাচ্ছে, গণতন্ত্রের ন্যূনতম নৈতিক দূরত্বও মুছে যাচ্ছে। ক্ষমতাসীন দলের সঙ্গে কর্পোরেট দুনিয়ার কুইড প্রো কো,
এখন আর আড়ালের বিষয় নয়, বরং প্রকাশ্য রাজনীতি। আমাদের অর্থনীতি এবং রাজনীতির ভবিষ্যতের জন্য এটা কোনো শুভ লক্ষণ নয়। সবশেষে অপ্রিয় বা অস্বস্তিকর হলেও 5টি জরুরি প্রশ্ন। 1. সরকারি প্রকল্প কি এখন নিলামঘর, যেখানে সেমিকন্ডাক্টরের মতন স্ট্র্যাটেজিক ইউনিটও শেষ পর্যন্ত পরিণত হয় রাজনৈতিক বিনিয়োগে? 2. দুটি জাতীয় দলের একটিকে 10 থেকে 15 গুণ বেশি টাকা দেওয়া, এটা কি গণতন্ত্র, নাকি এটা সেই বার্তা ক্ষমতার ঘরে যার রাজত্ব, টাকা যাবে তার পায়ে? 3. বিজেপি সরকার কি করদাতার টাকা দিয়ে কর্পোরেটদের প্রকল্প ভর্তুকি দিচ্ছে, আর সেই কর্পোরেটরা পাল্টা সরকারি তহবিলে রাজনৈতিক চাঁদা ঢালছে? এটা কি উন্নয়ন, নাকি রাষ্ট্র সমর্থিত অর্থনৈতিক পার্টনারশিপ, যাকে ভদ্রভাবে কুইড প্রো কো বলা হয়? 4. যদি সত্যিই গণতন্ত্রকে শক্তিশালী করাই লক্ষ্য হয়, তাহলে টাটার মতন বিশাল গ্রুপ কেন 758 কোটি এক দলকে দিয়ে অন্য দলে মাত্র 77 কোটি দেয়? গণতন্ত্রকে সমতার খেলা নয়, নাকি গণতন্ত্র এখন বড় কর্পোরেটের কাছে বড় দলের বিনিয়োগ? 5. নির্বাচনের আগে রুলিং পার্টির ঝুলিতে টাকার নদী বইলে জনগণের ভোট কি সত্যিই স্বাধীন থাকে, নাকি প্রচারের আগ্নেয়াস্ত্র সজ্জিত এক দল বাকি সব দলকে মাটিতে গুড়িয়ে দেয়? প্রশ্নগুলো এই জন্যই জরুরি, কারণ নির্বাচন যখন টাকার উপর দাঁড়ায়, তখন ভোট আর মতামত নয়, শাসন নির্ধারণ করে পুঁজির প্রবাহ। সোজা কথা, ভারতের জনতা কর্পোরেট নির্ভর ক্ষমতা বিনিময়ের জন্য ভোট দেয়নি, ভোট দিয়েছিল ন্যায্যতার জন্য। কিন্তু আজ ন্যায্যতা কোথায়? ক্ষমতার ঘরে নাকি কর্পোরেট বোর্ডরুমে? যতদিন এই প্রশ্নের উত্তর পাওয়া না যাবে, ততদিন ভারতের গণতন্ত্রের বুকেই সবচেয়ে গভীর ক্ষতটা থাকবে। রাজনীতি আর পুঁজি যখন এক খাটে ঘুমোয়, জনগণ তখন দেওয়ালের বাইরে দাঁড়িয়ে থাকে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।